মেন গেটের সামনে এই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মন্দির। কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত শ্রীকৃষ্ণের এত বড় বিগ্রহ ভারতবর্ষের একমাত্র এই মন্দিরেই আপনারা দেখতে পাবেন। গর্ভগৃহের সামনে বিশাল বড় একটা নাট মন্দির রয়েছে। নাট মন্দিরের যে মেঝেটা, এই মেঝেটা দূর থেকে দেখে মনে হচ্ছে যেন জল পড়ে আছে। ঠিক শ্রী শ্রী রাধাকৃষ্ণের গর্ভগৃহ, তার ঠিক পিছনেই রয়েছে রন্ধনশালা। শুধু এটুকুই নয়, সে রয়েছে নানান অলৌকিক ঘটনাবলী, যেগুলি শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে দেবে। জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। সুপ্রভাত বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাস্ট 3টে ভিডিও ধরে আমি কলকাতা আর কলকাতার কাছে অবস্থিত আশ্রম আর মঠের ভিডিও দিয়েছি, আর আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কলকাতার মাঝেই অবস্থিত এক সুন্দর মঠ। এই মঠ যে সাধক বা মহারাজকে অনুসরণ করেন, তার কিন্তু এক অলৌকিক ক্ষমতা ছিল, যেগুলি এই ভিডিওতেই আপনাদেরকে জানাবো। তাছাড়া এই মঠে খুব সুন্দর মন্দিরও আছে। এই মঠে আপনারা কি করে পৌঁছবেন, এই মঠে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, থাকার ব্যবস্থা আছে কিনা, সমস্ত ডিটেলস আমি শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতেই হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উজবাকেট। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আজকের গন্তব্যস্থল কলকাতার মহামিলন মঠ। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বরানগর মেট্রো স্টেশনে একদম সামনে। আপনারা ট্রেনে করেও আসতে পারেন, কারণ বরানগর স্টেশন আর মেট্রো একদম পাশাপাশি। তো এখান দিয়ে বেরিয়ে আমি অটোতে উঠবো। আচ্ছা, আমি এদিক দিয়ে আসলাম। এটা হলো টিকিট কাউন্টার বরানগর স্টেশনে। তার পাশে এখানে দেখতে পাচ্ছেন অটো আছে। তো আমার একটু স্লাইটলি ভুল হয়েছে বলা, এখান থেকে ডাইরেক্ট অটো যায় না। আপনাদের যেতে হলে মহামিলন মঠ অটো রিজার্ভ করে যেতে হবে। আর যদি অটো রিজার্ভ করতে না চান, তাহলে ওপরে এই যে ফ্লাইওভার দেখছেন বা এই যে রেল ব্রিজ দেখছেন, এটি পার করে সামনে 2 মিনিট মতন হাঁটবেন। তো আমি এই সাইড দিয়ে আসলাম, অর্থাৎ বরানগর মেট্রো স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এখানে দেখতে পাচ্ছেন বাটা, তারপরে বন্ধন ব্যাংক রয়েছে। এর অপোজিটে এই যে রাস্তাটা, এই রাস্তা পার করে ওই ফুটে যেতে হবে। এটা হলো ডানলপ বাস স্ট্যান্ড। আমি ওই দিক দিয়ে রাস্তা পার হয়ে আসলাম। রাস্তা পার হয়েই সামনে দেখবেন অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে অটো কিন্তু ডাইরেক্ট মহামিলন মঠ পর্যন্ত যায়, ভাড়া পার হেড 10 টাকা। তাছাড়া এই রাস্তা দিয়ে অনেক বাসও যাবে, যেগুলি মহামিলন মঠের সামনে দিয়ে যায়। এটাও যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট মতো। কিন্তু আপনাদের সাথে বয়স্ক কেউ থাকলে অবশ্যই অটো বা বাস ধরে নেবেন। যেমন দেখতে পাচ্ছেন এই যে একটা বাস যাচ্ছে, এই বাসগুলো কিন্তু মহামিলন মঠের সামনে দিয়ে যাবে। আচ্ছা, এটা হলো মহামিলন মঠের দেওয়াল, আর দেওয়ালের গায়ে দেখতে পাচ্ছেন প্রচুর বাণী এরকম লেখা রয়েছে। আর দুপা হাঁটলেই সামনে পড়বে মহামিলন মঠের প্রধান গেট। তো ফাইনালি চলে এসেছি মহামিলন মঠে। দেখতে পাচ্ছেন মঠে প্রবেশ করার আগে বিশাল বড় একটা গেট রয়েছে, উপরে লেখা রয়েছে মহামিলন মঠ। আর এদিকে চলে গেল দক্ষিণেশ্বর, আর এদিকে ডানলপ বাস স্ট্যান্ড। আমি এদিক দিয়েই আসলাম। আমি কিন্তু বরানগর মেট্রো স্টেশন থেকে মাত্র 10 থেকে 12 মিনিটের হাঁটা পথেই চলে আসলাম মহামিলন মঠের একদম সামনে। আপনারা চাইলে দক্ষিণেশ্বর থেকেও আসতে পারেন। সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে টোটো বা অটো ধরে নিতে হবে। আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী। আচ্ছা, মেন গেট দিয়ে প্রবেশ করেই সামনে রয়েছে বিশাল বড় একটা মন্দির, আর বাঁদিকেও একটা বিশাল বড় মন্দির রয়েছে, আর ডান দিকেও রয়েছে বিশাল বড় মন্দির। কিন্তু সবার আগে চলুন প্রসাদের জন্য কুপনটা কেটে নিই। তো অফিস ঘরটা এদিকে রয়েছে, এখান থেকে আপনাদের কুপনটা কাটতে হবে। এই যে, আচ্ছা আমি কুপনটা কেটে নিয়েছি। কুপনটার মূল্য পড়লো 100 টাকা। আপনারা 12টার মধ্যে এসে এই কুপনটা কেটে নেবেন। এই যে অফিস ঘর, অফিস ঘরের পাশে আছে একটা গ্রন্থাগার, এখান থেকে আপনি নানা রকম বই পেয়ে যাবেন। তো চলুন সবার আগে সামনে যে মন্দিরটা আছে, এই মন্দিরটা আপনাদের দর্শন করিয়ে দিই। তো মেন গেট, মেন গেটের সামনে এই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মন্দির। আর এখানে কিন্তু 2টি গর্ভগৃহ আছে, নিচে একটা আর উপরে একটা। দুপাশ দিয়ে এরকম সিঁড়ি রয়েছে। দারুণ লাগলো বিষয়টা। তো চলুন উপরে ওঠা যাক।
তো এটি দেখতে পাচ্ছেন উপরের তলার একটি গর্ভগৃহ। এই গর্ভগৃহে আছেন শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ। অসাধারণ বিগ্রহ, একবার জুম করে আপনাদের দেখাচ্ছি। বিগ্রহটি কিন্তু নিত্য পূজিত, আর বিগ্রহটি শ্বেত পাথর দ্বারা নির্মিত। আর ডান পাশে দেখতে পাচ্ছেন গুরুদেবের একটি ফটো রয়েছে, আর সামনে সমস্ত পুজোর সামগ্রী রয়েছে। আর এই গর্ভগৃহের সামনে বিশাল বড় একটা নাট মন্দিরের মতো অংশ বিশেষ আছে। উপরের তলার গর্ভগৃহ বা মন্দির, তার পাশে কিন্তু এরকম বারান্দা মতন রয়েছে, ঠিক আছে, এই যে বারান্দা মতন রয়েছে। তো দারুণ লাগলো কিন্তু বিষয়টা। আর এই মন্দির থেকে বেরোলে উপর থেকে পুরো এই মঠ চত্বর খুব সুন্দর করে দর্শন করা যাচ্ছে। কি বড় বিশাল অংশ বিশেষ নিয়ে এই মঠটি তৈরি দেখুন। আর এপাশে যে মন্দিরটা আছে এটিও কিন্তু বেশ বড়। আপাতত চলুন নিচে যে মন্দিরটা আছে সেটি দর্শন করা যাক। নিচের মন্দিরে প্রবেশের আগে আপনাদের চোখে পড়বে নাগারা শিল্পরীতির কিছু কারুকার্য। এই শিল্পকলা পেরিয়ে মন্দিরে প্রবেশ করলে দেখতে পারবেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওমকারনাথ দেবের সহধর্মিণী শ্রী শ্রী মা কমলা দেবীর বিগ্রহ। পাথরের বেদির উপর মায়ের বিগ্রহ বিরাজমান। বিগ্রহের পাশে শ্রী শ্রী ঠাকুরের একটি ছবি রয়েছে। এই মন্দিরটা হয়ে গেল। এবার চলুন এই মন্দিরের ডান পাশে যে বিশাল বড় একটা মন্দির আছে এই মন্দিরটা দর্শন করা যাক। আর দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে বিশাল বড় একটা পার্কিং এরিয়া আছে। এখানে কিন্তু আপনারা 4 চাকা নিয়ে আসলে পার্কিং করতে পারেন। আর এটা দেখুন, জাস্ট এটা কিন্তু দারুণ লাগলো। এই যে তুলসী বেদি বা তুলসী মঞ্চ এটা আছে, এটা কিন্তু একটা কলসির মতন আকার দেওয়া হয়েছে। আর উপরের দিকে রয়েছে একটা বিশাল বড় ঘন্টা। তো চলুন এই মন্দিরে প্রবেশ করা যাক। এটি হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। শ্রী শ্রী রাধাকৃষ্ণ এই মন্দিরে শ্রী শ্রী শ্যামরায় এবং শ্রী শ্রী শ্যামরামী নামে পূজিত। আর মন্দিরটি দেখতে পাচ্ছেন বিশাল বড়, দুটো সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে উঠতে হবে। আর এই মন্দিরের যে গর্ভগৃহ আছে, গর্ভগৃহর সামনে আছে বিশাল বড় একটা নাট মন্দির। গর্ভগৃহের সামনে বিশাল বড় একটা নাট মন্দির রয়েছে। আর নাট মন্দিরের যে মেঝেটা, এই মেঝেটা দূর থেকে দেখে মনে হচ্ছে যেন জল পড়ে আছে, ঠিক আছে, একটা জলাশয় মনে হচ্ছে, এতটাই চকচকে, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর নাট মন্দিরে যাতে হাওয়া বাতাস চলাফেরা করতে পারে সেই জন্য এই যে দেওয়ালগুলো রয়েছে, দেওয়ালে এরকম ফাঁক রয়েছে, ঠিক আছে। তো দারুণ লাগলো বিষয়টা। গর্ভগৃহের পাশে অনবরত নাম সংকীর্তন হচ্ছে। এই হলো গর্ভগৃহ। আর গর্ভগৃহের চারিপাশে এরকম প্যাসেজ রয়েছে, অনেক ভক্তরা পরিক্রম করছেন। এই করিডোরে শ্রী শ্রী সীতারাম ওমকার দাসের একটি বিশাল বড় ছবিও আছে। গর্ভগৃহের চারিপাশে এই যে করিডোরটা দেখছেন, এটি কিন্তু বিশাল বড় আর বিশাল চওড়া। একসাথে কিন্তু প্রচুর সংখ্যক ভক্ত একসাথে এই গর্ভগৃহকে পরিক্রম করতে পারবেন। আর গর্ভগৃহের পাশে দেখতে পাচ্ছেন সীতারাম দাস ওমকারনাথ দেব সহ আরও 2 জন গুরুদেবের ছবি রয়েছে এই বেদিতে। গর্ভগৃহের দুপাশের দেওয়ালে রয়েছে শ্রী শ্রী ঠাকুরের 2টি ছবি। আর গর্ভগৃহের সামনের গেটটা এখন বন্ধ আছে। যখন ভোগ আরতি হবে তখন বিগ্রহগুলি আপনাদের দর্শন করিয়ে দেবো। এটা ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। আর তার ঠিক বাঁ পাশে রয়েছে শ্রী শ্রী ওমকারনাথ দেব বৈদিক বিদ্যাপীঠ। তো এই স্কুলটা এখন বন্ধ আছে। আর শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরের পাশে কিন্তু বিশাল বড় একটা জায়গা রয়েছে। এখানে দেখানোর মতো তেমন কিছু নেই, জাস্ট একটা এরকম ফাঁকা জায়গা রয়েছে। পাশে 2-3টে ঘর রয়েছে যেখানে পুরোহিত মশাইরা থাকেন। এটা হলো আন্ডারগ্রাউন্ড, এখানে হয়তো কোনো রকম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দিরের উপরেও কিন্তু ওঠা যায়, কিন্তু সাধারণ ভক্তদের জন্য নয় এই সিঁড়ি। এই মঠে কিন্তু আপনারা থাকতেও পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে 1 সপ্তাহ আগে আপনাদের ফোন করে জানতে হবে যে রুম ফাঁকা আছে কিনা। রুমের ভাড়া যেটা শুনলাম সেটা হলো 600 টাকা। চলুন রাধাকৃষ্ণের মন্দির আপনাদের দর্শন করালাম, এবার দর্শন করা যাক আরও একটা মন্দির। আচ্ছা, এটা হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির। আর এটা হলো শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ দেবের
মন্দির। এবার চলুন সামনে আরও একটা মন্দির আছে, সেটা আপনাদের দর্শন করিয়ে দিই। আদিকে রয়েছে একটি যজ্ঞকুণ্ড। তো নানান অনুষ্ঠানের সময় সমস্ত যজ্ঞাগি এখানে সম্পূর্ণ করা হয়। মাঝখানে দেখতে পাচ্ছেন একটি হোমযজ্ঞ কুণ্ড রয়েছে। এখানেও কিন্তু অনেকে এরকম গাড়ি পার্ক করেছেন। এটা হলো যেটা জানতে পারলাম মা অন্নপূর্ণা মন্দির। আচ্ছা, এই যে সামনে রয়েছে শ্রী শ্রী মা অন্নপূর্ণা দেবীর মন্দির, তার উপরের দিকটা অনেকটা আটচালা বিশিষ্ট মন্দিরের মতো। ঠিক আছে, তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। সামনেই রয়েছে শ্রী শ্রী মা অন্নপূর্ণা দেবীর বিগ্রহ, আর বিগ্রহটি কিন্তু অপরূপ সুন্দর, শ্বেতপাথর দ্বারা নির্মিত। এই বিগ্রহের এক পাশে আছেন শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের একটি ছবি। আছেন শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের সহধর্মিণী অর্থাৎ কমলা দেবীর একটি বিগ্রহ, এই যে মা অন্নপূর্ণা দেবীর বিগ্রহ, তার সামনে আছেন মহাদেবের একটি বিগ্রহ, আর তার পাশে আছে একটি বজরংবলীর বিগ্রহ। আজকে কিন্তু ট্রিমেন্ডাস গরম, আমার অবস্থা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, তিনটি মন্দির আপনাদের দেখিয়ে দিলাম। একটি হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, একটি হলো মা অন্নপূর্ণা দেবীর মন্দির, আরেকটি হলো শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের মন্দির। বাকি মন্দির চত্বরে যা যা আছে সেটা আপনাদের দর্শন করাবো, কিন্তু এই মহামিলন মঠ আর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে দিই। চলুন। বাংলার 1372 বঙ্গাব্দে মহামিলন মঠের ভিত্তি স্থাপিত হয়। অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের সর্বভারতীয় প্রধান কার্যালয় অর্থাৎ কেন্দ্রীয় মঠ এই মহামিলন মঠ। মঠে সনাতন ধর্মের অন্তর্গত যাবতীয় পুজো শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব প্রবর্তন করেন, যা আজও বিদ্যমান। মঠে অবস্থিত মন্দিরে নানা দেবদেবীর বিগ্রহ পূজিত হয়ে মহামিলন নাম সার্থক করেছেন। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ হুগলি জেলার কেউটা গ্রামে মামার বাড়িতে সকাল 8টা 1 মিনিট নাগাদ জন্মগ্রহণ করেন। পিতা শ্রী প্রাণহরি চট্টোপাধ্যায় ছিলেন পেশায় ডুমুরদহের একজন চিকিৎসক। মাতা ছিলেন মল্লাবতী দেবী। প্রথম দিকে ওঙ্কারনাথ গ্রামের একটি বিদ্যালয়ে পড়াশোনা করলেও পরবর্তীকালে পাশ্চাত্য শিক্ষা অর্জনের জন্য ব্যান্ডেল চার্চ স্কুলে ভর্তি হন। তবে ভারতীয় সংস্কৃত শিক্ষা ব্যবস্থার প্রতি আগ্রহের জন্য তিনি সেই স্কুল ত্যাগ করেন। গুরু হিসেবে পেয়েছিলেন শ্রী শ্রী দাশরথী দেব যোগেশ্বরকে। শ্রী শ্রী যোগেশ্বর দেবের কাছেই তিনি অধ্যয়ন করতে থাকেন। সেখানে দৈনন্দিন কাজের পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষাও গ্রহণ করেন। গুরু দাশরথী দেব তার নাম রেখেছিলেন সীতারাম, আর ওমকারনাথ নামটি রেখেছিলেন উত্তম আশ্রমের স্বামী ধ্রুবানন্দ গিরি মহারাজ। সারা ভারত জুড়ে তিনি 29টি অখণ্ড নাম কীর্তন কেন্দ্র স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন বহু মন্দির ও আশ্রম। শুধু এটুকুই নয়, শ্রী শ্রী সীতারাম দাস ওমকারনাথ দেবকে নিয়ে রয়েছে নানান অলৌকিক ঘটনাবলী, যেগুলি শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে দেবে। লেখিকা নবনীতা দেবসেন তার দেখা একটি অলৌকিক ঘটনা সম্পর্কে লিখেছেন। তার বাবা নরেন্দ্র দেব বেশ কয়েকদিন কোমায় ছিলেন, কিন্তু ওমকারনাথ দেব এসে তাকে স্পর্শ করলে তিনি চোখ খুলে কথা বলেন এবং 1 সপ্তাহের মধ্যে হাঁটাও শুরু করে দেন। আরেকটি ঘটনা হলো কলকাতার অনেক সংবাদপত্র কলকাতা মেডিকেল কলেজের অনেক রোগীর মৃত্যু থেকে ফিরে আসার ঘটনা প্রকাশ করেছিল। তার মধ্যে একটি হলো একবার মেডিকেল কলেজে পদ্মলোচন মুখার্জি নামক এক রোগীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন, কিন্তু শ্রী ওমকারনাথ দেব তাকে স্পর্শ করলে তিনি পুনর্জীবিত হন। এই ঘটনার সাক্ষী ছিলেন সিস্টার জি উড। তাছাড়াও জেনারেল সুজন সিং উবান বর্ণনা করেছেন যে শ্রী সীতারাম ওমকারনাথ দেব 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পূর্বাভাস দিয়েছিলেন। সীতারাম ওমকারনাথ দেব ভারতীয় ধর্মগ্রন্থের সারমর্ম প্রচারের জন্য 150টিরও বেশি বই লিখেছেন। পরমানন্দ, দেবযান, জয়গুরু, আর্যনারী ও দি মাদারের মতো একাধিক পত্রিকার সূচনা করেছিলেন তিনি। তার নশ্বর শ্রী বিগ্রহ তার প্রথম প্রতিষ্ঠিত আশ্রম শ্রী রামাশ্রম ডুমুরদহে স্থাপন করা হয়েছিল, যাতে তার ভক্তরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারে। 1982 সালের 6 ডিসেম্বর 90 বছর বয়সে শ্রী শ্রী সীতারাম ওমকারনাথ দেব দেহত্যাগ করেন। আচ্ছা, এটি হলো মা অন্নপূর্ণা দেবীর মন্দির। তার ঠিক পাশেই রয়েছে একটি প্যাথোলজি, আর এখানে একটা বোর্ডের মধ্যে লেখা রয়েছে কোন ডাক্তার কোন দিন কটার সময় বসে।
আপনারা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। খুব স্বল্প মূল্যে ইসিজি, এক্স-রে এসব করা হয়। আচ্ছা, এই যে মা অন্নপূর্ণা দেবী মন্দির আর এই প্যাথোলজিকে পার করলে মানে সামনে এই যে রাস্তা দিয়ে সোজা গেলে পড়বে একটি বিদ্যাপীঠ। এটি হলো ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব প্রতিষ্ঠিত মহামিলন বিদ্যাপীঠ। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি, এটি হলো বিদ্যাপীঠ। তবে এখানে কোনো স্টুডেন্ট দেখলাম না। আর ডান দিকে এই যে ইয়েলো কালারের বিল্ডিংটি দেখছেন, এটি হলো হসপিটাল। এই যে অফিস ঘরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের শয়নকক্ষ। এই যে পাশ দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো শয়নকক্ষটা একদম উপরে রয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন শয়নকক্ষটি। ডান দিকে একটা ঘর মতন রয়েছে। এই শয়নকক্ষে রয়েছে মা কালীর একটি বিগ্রহ, আর উপরে লেখা রয়েছে ভগবান অনন্ত শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেবের শয়নকক্ষ। দর্শন করুন। এখানে একজন পুরোহিত মশাইও আছেন। তো দরজাটা খুলে আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো এই শয়নকক্ষে আছেন মা কালীর একটি বিগ্রহ, আর মা কালী বিগ্রহের পাশে আছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং সুভদ্রা দেবীর একটি বিগ্রহ। ছাদ থেকে পুরো এই মন্দির চত্বর খুব সুন্দর করে দর্শন করা যাচ্ছে। তো চলুন এবার শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়া যাক, কারণ ভোগারতি এখনই শুরু হবে। মহামিলন মঠের ভোগারতি মঠের অন্যতম বৈশিষ্ট্য। ভোগারতি একদমই মিস করবেন না। ভোগারতির সাথে পাশে হরিনাম সংকীর্তন এই পুরো পরিবেশটাকে একটা অনন্য রূপ দেয়। শ্রী শ্রী শ্যামরায় এবং শ্যামরানীর দুপাশে আছেন অষ্টসখী, এবং শ্রী শ্রী শ্যামরায় এবং শ্যামরানীর পায়ের কাছে আছে অসংখ্য বিগ্রহ। মহামিলন মঠের প্রকাশিত বই ওঙ্কার দর্পণ অনুযায়ী কোষ্ঠী পাথরের নির্মিত শ্রী শ্যামরায়ের বিগ্রহ ভারতের সর্বোচ্চ বিগ্রহ। এত বড় বিগ্রহ আর কোথাও দেখা যায় না। ভোগ আরতি শেষ, এবার চলুন প্রসাদ গ্রহণ করা যাক। গর্ভগৃহের ঠিক পিছন দিকেই প্রসাদ বিতরণ করা হয়, একটু আগেই আপনাদের দেখিয়েছি। আর দুপুর 1টা নাগাদ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, আর ভোগ আরতি হয় দুপুর 12:30 নাগাদ। আর নিচে নেমে এরকম ডান পাশে ট্যাপের ব্যবস্থা আছে, তো আপনারা এখান থেকে হাত ধুয়ে নিতে পারেন। আপনারা ইচ্ছা মতো বেঞ্চেও বসতে পারেন, আবার মাটিতে বসেও প্রসাদ গ্রহণ করতে পারেন। আর টেবিলে একটি কাগজের প্লেট এবং প্লাস্টিকের গ্লাসে জল দেওয়া হয়েছে। সবার প্রথমে দেওয়া হলো অন্ন, তারপরে দেওয়া হলো একটি আলুর তরকারি, তারপরে দেওয়া হলো ডাল, ডালের পর দেওয়া হলো আলু পটলের একটি রসা, তারপরে দেওয়া হলো চাটনি এবং সবার শেষে দেওয়া হলো পায়েস। আচ্ছা, 100 টাকায় খুব সুন্দর একটা প্রসাদ গ্রহণ করলাম। যেটা জানতে পারলাম যে এখানে 2 থেকে 3টে রুম অ্যাভেলেবেল থাকে, তাও 1 সপ্তাহ আগে থেকে আপনাকে ফোন করতে হবে। আর রুমগুলোর অবস্থা যা দেখলাম সেটা এমন কিছু হাইফাই না, বা এমন না যে আপনি থাকতে পারবেন না, ঠিক আছে। আর পার হেড রুম ভাড়া 600 টাকা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।